ভালো নির্বাচন না হওয়ার কারণে জুলাই আন্দোলন হয়েছে দাবি ইসি সানাউল্লাহর। বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী, দেশে বাড়ছে আটার দাম। দুর্গাপূজায় সারা দেশে 2857, পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজেপি মোতায়েন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ। এবং ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন যে কারণে হয়েছে তার 1 নম্বর কারণ পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025 শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিমিনিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। আমি কয়েকটা বিষয়ে কথা বলি। প্রথমত আপনাদের কিছু দাবি দেওয়া এসছে, আমাদের সিনিয়র সচিব মহোদয় এই ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দাম হু হু করে বেড়েছে। খোলা আটা কেজি প্রতি 45 থেকে 50, প্যাকেটজাত 60, 2 কেজি প্যাকেট 30 টাকায় বিক্রি হচ্ছে। এতে সীমিত আয়ের ভোক্তারা চাপের মুখে পড়েছেন, আর সিন্ডিকেট ও উচ্চ খরচকে দায়ী করছেন ব্যবসায়ী ও ক্যাব। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে আটার দাম লাগামহীনভাবে বাড়ছে। গেল এক সপ্তাহে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটার কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বর্তমানে খোলা আটা মানভেদে 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 40 থেকে 45 টাকা। প্যাকেটজাত আটার কেজি এখন 60 টাকায় বিক্রি হচ্ছে, আগে ছিল 50 থেকে 52 টাকা। 2 কেজির প্যাকেট 110 টাকার পরিবর্তে বেড়ে 130 টাকায় পৌঁছেছে। এ অবস্থায় সীমিত আয়ের ভোক্তারা পড়েছেন চরম চাপে। চালের পরই আটা দেশের দ্বিতীয় সর্বাধিক ভোগ্য খাদ্যপণ্য হওয়ায় এর মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় ব্যয়ের বোঝা আরও বাড়িয়েছে। তথ্য বলছে, গেল বছর বিশ্ব বাজারে গমের দাম টন প্রতি 268 থেকে 272 ডলার থাকলেও এ বছর তা কমে 214 থেকে 219 ডলারে নেমে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গমের দাম 500 ডলার পর্যন্ত উঠেছিল, তবে তারপর থেকে তার ধারাবাহিকভাবে কমছে। এমনকি গেল বছরে দেশের রেকর্ড 72,75,000 টন গম আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 34% বেশি। চলতি বছরও আমদানি বেড়ে প্রায় 45 লাখ টন ছাড়িয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে অতি মুনাফার প্রবণতাই মূলত দাম বৃদ্ধির কারণ। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী জানান, বিশ্ববাজারে গমের দাম কম থাকায় আমদানিকারকদের আগ্রহ বেড়েছে। অন্যদিকে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দাবি করেন, উৎপাদন খরচ বাড়া এবং নতুন করের কারণে দাম সমন্বয় জরুরি হয়েছে। তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহ সভাপতি এস.এম. নাজের হোসেন অভিযোগ করেন, কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। তার ভাষায়, ঝোপ বুঝে কোপ মারার মতো ব্যবসায়ীরা পরিস্থিতি কাজে লাগাচ্ছে, অথচ বিশ্ববাজারের সুবিধা ভোক্তারা পাচ্ছে না। দেশের বর্তমানে গমের মাত্র 14 থেকে 15% উৎপাদিত হয়।
বাকি 85% আমদানি নির্ভর। চাহিদা বাড়তে থাকায় রেকর্ড আমদানি সত্ত্বেও ভোক্তাদের সুফল না মেলায় প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে আটার বাজার? নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হুসাইন। নাজমুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ। নাজমুল, রিপোর্টে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই, বিশ্ববাজারে গমের দাম কমলেও আটার দামটা বাড়ছে, সেটা কেন? আসলে আপনি জানেন যে চাল ছাড়া বাংলাদেশে আমদানি করা গম থেকে আটা, ময়দা, তেল, চিনি এগুলো কিন্তু আমাদের আমদানি নির্ভর। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা আইন বা একটা রীতি সেটা হচ্ছে বিশ্ববাজারের সাথে এই দামগুলো সমন্বয় করা হয়। যখন বিশ্ববাজারে এই পণ্যগুলোর দাম বাড়ে, বাংলাদেশে কিন্তু যেটা প্রবণতা আমরা দেখি, মানে তড়ি ঘড়ি করে 2-1 দিনের মধ্যেই সেটা দাম বাড়ানোর একটা প্রবণতা আছে, এবং আমরা বাজারে দেখি তখন কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেয়, দাম না বাড়া পর্যন্ত স্টক থাকে না ব্যবসায়ীদের হাতে। মানে দাম বাড়লে, বিশ্ববাজারে দাম বাড়লে একটা বাড়ানোর প্রবণতা, কিন্তু ঠিক এর উল্টো চিত্র হচ্ছে দাম কমার ক্ষেত্রে। কখন বিশ্ববাজারে কমে যাচ্ছে, কখন সেটা মানে ভোক্তাদের সুবিধা দেওয়ার কথা সেটা তো দেয় না, বরং আমরা যখন সাংবাদিকরা জানাই যে বিশ্ববাজারে কমছে, তখনও তারা বিষয়গুলো অস্বীকার করে। এই যে একটা প্রবণতা আছে, এটার দাম সমন্বয়ের রীতিটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে সবাই বলছে, কিন্তু এটা ঠিকভাবে হচ্ছে না। এই আটার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে $500 পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় গমের দাম বেড়ে গিয়েছিল। তখন কিন্তু হয়তো আপনার মনে আছে যে একটা পরোটার দাম 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেল। কোম্পানিগুলো, বেকারি মালিকরা সংবাদ সম্মেলন করে তারা 7 টাকা 8 টাকার রুটিগুলো 10 টাকা, কোনো ক্ষেত্রে 15 টাকা, কেকের দাম বেড়ে গেল। কিন্তু ওই পরিস্থিতি থেকে যে আমরা একবারেই নেমে এসেছি, কারণ এখন বিশ্ববাজারে $214 থেকে $22 মধ্যে আপনি গম কিনতে পারবেন। কোথায় $500 ছিল, কোথায় 214। আবার গত বছরের থেকেও কিন্তু প্রায় $50 কম, গত বছরেও $270 মতো ছিল। কিন্তু বাংলাদেশে কিন্তু এটার দাম সমন্বয় হয়নি। সমন্বয় তো হয়নি, বরং আমরা দেখেছি হঠাৎ করে গত সপ্তাহ থেকে আটার দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। অর্থাৎ প্যাকেটজাত আটা, যেটা আপনি 210 টাকা আগে গায়ের দাম ছিল, এমআরপি ছিল, সেটা কিন্তু 130 টাকা ছিল, 110 টাকা ছিল, সেটা 130 টাকা করা হয়েছে। ফলে সচরাচর প্যাকেটজাত আটাই এখন বেশি বিক্রি হয়, ফলে খোলা আটাগুলোর দামও 5-10 টাকা করে বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনি জানেন যে নিম্ন আয়ের মানুষ, চালের দাম দীর্ঘদিন বেশি ছিল, ক্রমান্বয়ে বেড়ে কিন্তু চালের দাম 60 থেকে 80 টাকা। সেক্ষেত্রে কিন্তু 45-50 টাকায় আটা পেলে অনেকে আটা খাচ্ছিল। এছাড়াও ডায়াবেটিস প্রবণতা এবং বিভিন্ন অসুখ বিসুখের কারণে বসত বাড়িতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চালের পরে আটা, সেটা ছিল, আরও বেশি বেড়ে গিয়েছিল। তো এখন যারা ভোক্তা, তাদের কিন্তু একটা দারুণ সমস্যা হচ্ছে, পরিবারের খরচ বেড়ে যাচ্ছে। এমনিতে বাজারে অনেক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, এর মধ্যে সমন্বয়হীনভাবে, মানে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় না করে উল্টো আমরা বাজারে বিপরীত প্রবণতা দেখেছি, দাম বাড়া। আচ্ছা, কোম্পানিগুলোর অতি মুনাফা সিন্ডিকেটের যে অভিযোগ, সেটা কতটা যৌক্তিক বলে আপনার ধারণা? কোম্পানিগুলোর অতি মুনাফা সিন্ডিকেটের বিষয়টি আসলে আমি এভাবে বলবো যে কোম্পানি যেটা করে, ইস্যুটা যতটুকু তার থেকে তারা বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ প্রকৃতপক্ষে একটা এআইটি বা ট্যাক্স যেটা সরকার বাড়ায়, সে কারণে হয়তো বা 1 কেজি আটাতে তাদের খরচ 75 পয়সা বেড়ে গেল, কিন্তু তারা কিন্তু বাড়াতে গিয়ে সেটা দ্বিগুণ 3 গুণ, অথবা বাংলাদেশে তো এখন পয়সার হিসাব নেই, এমন 1 টাকা 2 টাকাও এখন আর কেউ বাড়াতে চায় না, একবারে 5 টাকা 10 টাকার একটা স্লট হয়ে গেছে। আপনি কিন্তু দেখবেন পণ্যের দাম কিন্তু যখন বাড়ে, আগে যেরকম কয়েক পয়সা বাড়তো, কয়েক বছর আগে 2-1 টাকা বাড়তো, এখন কিন্তু দেখবেন যে 50 থেকে দাম বাড়লে 55 হয়ে যাবে। 52-53 কিন্তু আর প্রচলন নাই। খুচরা বিক্রেতারাও কিন্তু ওভাবে বিক্রি করে না, বলে কি ভাঙতি নাই ভাই, ভাঙতির ঝামেলায় আমরা করি না। কোম্পানি কিন্তু এই সুযোগটা নিয়েছে, অর্থাৎ দাম যখন বাড়ায় তখন একটা মানে ডাবল 3 গুণ 4 গুণ তারা যেটা উৎপাদন খরচ বাড়ে তার থেকে বাড়ানোর চেষ্টা করে। আমরা এই নিউজের জন্য কথা বলেছিলাম কিছু কোম্পানির সাথে, তারা আমাদেরকে বলেছে যে 1.5% এআইটি বাড়ছে, তাদের কিছু টার্নওভার ট্যাক্স বেড়েছে। আমি যতটুকু বিশ্লেষণে পেয়েছি, দেখেন 1.5% ট্যাক্স বা টার্নওভার ট্যাক্স যদি বাড়ে, সেখানে কিন্তু 1 কেজি আটাতে এখানে হয়তো বা 1 টাকা 2 টাকা প্রভাব পড়ার কথা, কিন্তু আমাদের বেড়েছে কিন্তু 5 থেকে 10 টাকা।
আচ্ছা, বেড়েছে, কিন্তু আপনি যদি আবার বিশ্ববাজারের দামে ডলারের দামের রেটের কথা চিন্তা করেন, এটা কিন্তু বরং কমে যাওয়ার কথা ছিল। কারণ কোথায় $500 থেকে গত বছর আসলো $270, সেটা এখন $220 চলে এসেছে। এই হিসাব করলে কিন্তু প্রায় আপনার প্রতি কেজিতে 10 টাকা কমানোর কথা ছিল, সেটা কমানো হয়নি। আবার একটা জিনিস দেখেন যে আমাদের যে ভরে গম আমদানি হয়েছে, এটা কিন্তু ইতিহাসের মধ্যে একটা রেকর্ড সর্বোচ্চ। আমরা কিন্তু গত বছর 74 লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। বাংলাদেশে এবছর প্রায় 45 লাখের বেশি গম আমদানি হয়ে গেছে বছরে, অর্থ বছরে আরও অনেক সময় রয়েছে। তো এই যে আমদানি প্রবণতা, আমরা কিন্তু আমদানিকারকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশের মানুষ এখন ফাস্ট ফুড খায়, বাংলাদেশের বিস্কিট, বেকারি, বিভিন্ন পণ্যের কিন্তু খাবার ভোগ বেড়েছে। আগে কিন্তু মানুষ ভাত আর দু একটা জিনিসপত্র খেত, এখন কিন্তু মানুষ নাস্তা, বিকালের নাস্তা, সকালের নাস্তা, বিভিন্ন মানুষজন আসছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু সব গম বেসড, মানে আটা ময়দা বেসড। আপনি পিৎজা খান, বার্গার খান, সব কিছু কিন্তু অ্যাটলিস্ট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রচুর আটা ময়দার কনজাম্পশন বেড়ে গেছে, সেজন্য আমদানিও বেড়েছে। তো এই আমদানি বৃদ্ধিরও যে সুফলতা আমাদের পাওয়ার কথা, সেটাও কিন্তু ভোক্তারা পাচ্ছে না। ফলে এগুলো আমরা যে কোম্পানি যেভাবে বৃদ্ধি করে, আমাদের মনে হয় না যে এটা একটা ন্যায়সঙ্গত। এবং যারা বাজার বিশ্লেষণ করে, ক্যাব, বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অথবা ভোক্তা অধিদপ্তরেও দেখবেন আপনি এগুলো নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। ক্যাবের সঙ্গে আমরা কথা বললে কিন্তু তারা সবসময় আমাদেরকে জানায় যে কোম্পানিগুলোর একটা মানে অতি মুনাফার একটা প্রবণতা বাংলাদেশে দীর্ঘদিন থেকে রয়েছে। বিশেষ করে যে পণ্যগুলো মানুষের জীবন ধারণের নির্ভরশীলতা বেশি, সেই পণ্যগুলোকে তারা টার্গেট করে। আচ্ছা, ছোট ছোট পণ্য যারা করে তাদের কিন্তু সেভাবে দাম বাড়াইলে একটা প্রভাব পড়ে যে আমি খাবো না। কিন্তু আটা ময়দার ক্ষেত্রে কিন্তু এই সুযোগ নাই যে আমি খাবো না, আপনাকে খেতেই হবে। আপনি যদি রুটি খাওয়া বাদ দেন, কিন্তু বাইরে যেয়ে কিন্তু কেক পরোটা খেয়ে নেবেন, মানে আপনি খাবেন না, কিন্তু কিভাবে খাবেন না এটার কিন্তু কোনো ওয়ে নাই। আচ্ছা, সরকারি নীতি ও কর আরোপ কি আটার দামের উপর বড় প্রভাব ফেলছে, কি মনে হয়? না, সেটা তো আমি বললাম যে হারে এআইটি বা ভোগ্য পণ্যের টার্নওভার ট্যাক্স বেড়েছে, তাতে 2-1 টাকা বাড়ার কথা, কিন্তু সেটা বিশ্ববাজারের সুফলের কারণে তো 8-10 টাকা কমার কথা। সেটা সমন্বয় করলে তো, যদি দামের সাথে বিশ্ববাজারের দামের সাথে সমন্বয় করে, তাহলে তো বাড়ানোর কোনো যৌক্তিকতাই নাই। যে খরচটা বেড়েছে তার জন্য হয়তো যেখানে 8 টাকা কমানোর কথা ছিল, সেখানে 6 টাকা কোম্পানি কমাতে পারত। আচ্ছা, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার নিয়ন্ত্রণে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক পুরাতন বিষয়। প্রতিটা সরকার, প্রত্যেকটা স্তরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে বাজারের কিন্তু একটা প্রভাব পড়ে। এটা নিয়ে দীর্ঘদিন কথা হয়েছে। কেউ কেউ বলেছে যে খাদ্যের এই বিষয়গুলো নিয়ে একটা আলাদা মন্ত্রণালয় করতে, দাম দরের বিষয়গুলো আমাদের যে এক্সিস্টিং আইনে যারা আছে, ধরেন যে বিএসটিআই কিন্তু এখানে কোনো তত্ত্বাবধান করে না দামের ক্ষেত্রে। প্রতিযোগিতা কমিশন আছে, প্রতিযোগিতা কমিশন একমাত্র রয়েছে, ভোক্তা অধিকার একবারে প্রান্তিক লেভেলে কিছু মানুষকে ইয়ে করছে। আর ট্যারিফ কমিশন আছে, ট্যারিফ কমিশন শুধু দাম অ্যানালাইসিস করে, এটা নিয়ে কমানো বাড়ানোর বিষয়গুলো সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসে। তো এখানে কিন্তু আলাদা কোম্পানি বেসড ধরে ধরে কাজ করার মতো, বা এই যে দাম সমন্বয়ের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা, বা বাজারে সেটা ঠিকমতো পালন হয় কি না, এটা নিয়ে কিন্তু আমাদের একবারে পরিষ্কার কোনো অথরিটি নাই যে তাদের কাছে এই অভিযোগ, তারা এইভাবে বাজার সমন্বয় করবে, তারা এইভাবে একটা দাম নির্ধারণ করবে, তারা তারপর বাজারে গিয়ে সেটা হচ্ছে কি না সেটা দেখবে, এরকম কোনো পরিষ্কার নাই। আমাদের খাপছাড়া এখানে একটা কমিশন আছে, ওখানে একটা অথরিটি আছে, তারা যাচ্ছে, তাদের সাথে ওই মন্ত্রণালয়ের সমন্বয় নাই। বাজারে হয়তো বা যাচ্ছে, বাণিজ্যের কিছু যাচ্ছে, খাদ্যের কিছু যাচ্ছে, তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব। আসলে আমাদের মনে হয় একটা পলিসি দরকার, যে একটা খাদ্যপণ্য সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে এবং সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। আমি এটার সিস্টেমটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু আটা ময়দার দাম কিন্তু সরকার বেঁধে দেয় না, এটা কোম্পানিগুলো তারা নিজের এখতিয়ারে এটা নির্ধারণ করে থাকে। তেলে যেরকম আছে যে তেলের দাম বাড়াতে গেলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ে আপনাকে জানাতে হবে, এটা ট্যারিফ কমিশন বিশ্লেষণ করবে, তারপরে এটা দাম বাড়াবে। আটা ময়দার মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে এই আইনটা নাই। আটা ময়দার ক্ষেত্রে কোম্পানি যখন দাম বাড়ায়, তখন এটা কিন্তু কোম্পানির একবারেই
নিজের এখতিয়ারে। সরকার যদি সেই দামটা নির্ধারণ নাও করে, সরকার কিন্তু এটা তদারকি করতে পারে আমার মনে হয়, যে তারা কত বাড়াচ্ছে, কি কারণে বাড়াচ্ছে। ঠিক আছে, তারা তাদের মতোই বাড়াচ্ছে, বাড়ানোর বিষয়টা তারা তদারকি করতে পারে, কমানো বাড়ানো সুপারিশ করতে পারে যে এটা কমান, এটা আরেকটু বাড়া যেটা ঘটবে, এবং বাজারে ঠিক সেটা হচ্ছে কি না সেটার একটা তদারকি হতে পারে। আপনি দেখবেন যে এই ধরনের খুবই সেন্সিটিভ যেগুলো আটা, ময়দা, তেল, চিনি, সেখানে কিন্তু কোম্পানি এখন আরও নানা ধরনের পলিসি করে, তারা বাজারে স্টক কমায় দেয়, ফলে দেখবেন গায়ের রেটের দামেও অনেক সময় পণ্যটা পাওয়া যায় না। আটার ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ার যখন কথা উঠেছে তখন কিন্তু কিছু ব্যবসায়ীরাও স্টক করেছে। আমি বলবো না যে কোম্পানি একবারে সাপ্লাই কমায় দিয়েছে, ব্যবসায়ীরা যখন জানতেছে যে হ্যাঁ 5 টাকা 7 টাকা দাম বাড়বে, ওদের তো এসার আগেই এসে দোকানে কথা বলে, তখন তারা স্টক করে, বেচে না, দেখে যে গায়ের রেটটা একটু বাড়লে এগুলো বিক্রি করে ফেলবো। আবার এগুলোর ক্ষেত্রে দেখা যায় প্যাকেটের আটা খুলে খোলা বিক্রি হয়, তেলের ক্ষেত্রে যে এরকম হয়। তো এগুলো কিন্তু দেখার জন্য সরকারের একটা শক্তিশালী মনিটরিংয়ের একটা টিম দরকার আমার মনে হয়। হ্যাঁ, সরকারকে বললে তারা বলে যে হ্যাঁ ভোক্তা অধিকার মাঠে কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয়ের টিম কাজ করছে, কিন্তু আমরা বাস্তবে দেখেছি তাদের সক্ষমতা কতটুকু। ঢাকা শহরে যেরকম অলি গলিতে বাজার, এখন অলি গলিতে কোথাও বাজার নেই, দোকান নেই, এমন তো পাওয়াই কঠিন। এখন তো রাস্তার 4 সাইডেই দোকান। তো সেখানে কয়েকজন ম্যাজিস্ট্রেটও আবার অনেকে পায় না, নিজেদের কর্মকর্তা কর্মচারী দিয়ে বাজার মনিটরিংটা পর্যাপ্ত হয় বলে আমার মনে হয় না। ধন্যবাদ নাজমুল আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আমাদের জাগো নিউজের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনের সঙ্গে। এবারে চলে যাব অন্যান্য সংবাদে। যে কোনো জায়গায় ভ্রমণের সামগ্রিকতা তৈরি করা রাষ্ট্রের কাজ বলে মন্তব্য করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আমাদের যে ট্যুরিজম এন্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশনস, আমরা যে কাজগুলো করছি, উদ্দেশ্য কি? আমার কাছে মনে হয় উদ্দেশ্য ইজ ভেরি সিম্পল। চলো ঘুরতে যাই। হাউ টু মেক ইট ইজি। এই চলো ঘুরতে যাই আমাদের পারিবারিক পরিবেশ, আমাদের নিরাপত্তা, একটা জায়গায় ইনভাইটিং একটা পরিবেশে তৈরি করা, পারিবারিক পরিবেশে বন্ধু বান্ধব সবাই সহ সুন্দরবনে ঘুরতে গেলাম। এই আনন্দকে সহায়ক এবং উপযোগী করার জন্য আমরা কি করতে পারি? এটা একটা সামগ্রিকতার মধ্যে দিয়ে আসবে। এই সামগ্রিকতা তৈরি করাটাই হচ্ছে রাষ্ট্র এবং পরিবার প্রধানের কাজ। তো আমার মনে হয় যে আমরা যদি ওই দায়বোধ থেকে আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করি। আপনারা জানেন যে পর্যটন মন্ত্রণালয়ের একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করেছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 430 প্লাটুন সদস্য। শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শরীফুল ইসলাম এ সময় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে বিজিবির 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। বিজিবি নিরাপত্তাধীন মোট 2857টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার 15টি পূজা মণ্ডপ সহ 1411টি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে 1446টি পূজা মণ্ডপ। বাইরের পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট 441টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট 694টি এবং অন্যান্য স্থানে 311টি পূজা মণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ,
সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো আপ বিশেষজ্ঞ মিস্টার রিকর্ড চেলারি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ডেপুটি হেড অফ ডেলিগেশন, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বাইবা জারিনা সহ অন্যান্যরা। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার সকালে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে যাত্রীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেন, অগ্রিম টিকিট কেটে রাখলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না। পরিবহন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। আর বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তবে এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে গেল 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। আলোচনায় নির্ধারিত হয় চালকের বেতন ট্রিপ প্রতি 1250 টাকা থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারের 500 থেকে 750 এবং সহকারী 400 থেকে 700 টাকা করা হবে শুক্রবার থেকেই। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন। মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আয়োজনে শনিবার সকালে হোটেল চত্বর একটি র্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালি। নৌ র্যালি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন। সেজন্য পর্যটন কর্পোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। পর্যটনটাকে তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। এখানে যারা আমরা সাংবাদিক আছি, পর্যটন ব্যবসায়ী আছি, তারা এখানকার পর্যটন যে স্থানগুলো সুন্দর সুন্দর পরিবেশ আছে সেটি যদি আমরা তুলে ধরতে পারি, সাংবাদিক ভাইরা সেটা যদি তুলে ধরতে পারে, আজকাল সোশ্যাল মিডিয়াকে যদি ব্যবহার করে, মিডিয়ায় যদি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলি, সেটা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা ছাড়তে পারি, তাহলে দেশি বিদেশি অনেক পর্যটকরা আকৃষ্ট হবে। টেকসই উন্নয়নের পর্যটন। তাহলে আপনি দেখেন শ্রীলঙ্কা গণঅভ্যুত্থানের পরে একটা ধ্বংস প্রায় দেশ পর্যটনের কারণে কিন্তু দেখেন আজকে কোথায় চলে গেছে। তারা কিন্তু এখন আর আর্থিক খাতে তেমন কোনো কষ্ট না, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তদ্রুপ আমাদের সরকারও চেষ্টা করতেছে যাতে পর্যটন শিল্পটাকে উন্নত করে, যাতে আমরা পর্যটন খাতে আয়টা দিয়ে যাতে আমাদের আর্থিকভাবে এসডিজি গোলটা, আমাদের যে গোলটা সেটা যাতে আমরা সম্পন্ন করতে পারি। Mr. Noodle, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী অন্তত 3টি নৌকা ডুবিয়ে দিয়েছে, যাতে কমপক্ষে 17 জন নিহত হন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই আক্রমণগুলো তাকে ক্ষমতা থেকে উৎখাতের মার্কিন প্রচেষ্টার অংশ। এনবিসি জানায়, এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই, যদিও এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপকে আনুষ্ঠানিক অনুমোদন দেননি। সূত্রমতে বর্তমানে আলোচিত সামরিক বিকল্পগুলোর মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী গোষ্ঠীর সদস্য ও নেতাদের টার্গেট করা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আল নাসর।
বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে 2-0 গোলের জয়ে টেবিলের শীর্ষে 3 পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দুই দলই ম্যাচে এসেছিল সমান 3টি করে জয়ের রেকর্ড নিয়ে। তবে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল নাসরই ধরে রাখল নিজেদের শতভাগ জয়ের ধারা। খেলার 9 মিনিটে সাদিও মানের দুর্দান্ত বলিতে এগিয়ে যায় আল নাসর। কিংসলি কোমানের চমৎকার একটি ড্রিবল ও ক্রস থেকে বল পেয়ে ডান দিক থেকে জোরালো শটে জালে বল জড়ান সাবেক লিভারপুল ও বায়ার্ন তারকা মানে। এরপর 35 মিনিটে গোল করলেন রোনালদো। এই গোলেও অবদান ছিল মানের। একটি নিখুঁত চিপ পাসে আল ইত্তিহাদের রক্ষণভাগ চিরে বল বাড়ান তিনি। সুযোগের সদ্ব্যবহার করে দুর্দান্ত এক হেডে গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে ভালো নির্বাচন না হওয়ার কারণে জুলাই আন্দোলন হয়েছে, দাবি ইসি সানাউল্লাহর। বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী, দেশে বাড়ছে আটার দাম। দুর্গাপূজায় সারা দেশে 2857, পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী বাস চলাচল বন্ধ। এবং ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।